সো একটা এন্ড টু এন্ড ফাইটের পর ম্যাচটা শেষ হয়েছে মুম্বাই ভার্সেস ইস্টবেঙ্গল। এই ম্যাচটাতে মানে এই ফিক্সারটাতে মুম্বাইয়ের ঘরের মাঠে ইস্টবেঙ্গল গোল কনসিড করেনি, সব থেকে বড় একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। প্রথম দুটো সিজন কোভিডের জন্য নিউট্রাল ভেন্যুতে হয়েছিল গোয়াতে, তখন হোম অ্যাওয়ে হিসাব কারোরই ছিল না। কিন্তু যখন থেকে পুরোটা সেপারেট হয়েছে, যে যার নিজের ঘরের মাঠে খেলছে, ঠিক তখন থেকে মানে 2022-23 সিজন থেকে 3টে সিজন হয়ে গেল, 3টে ম্যাচে কিন্তু মুম্বাই নিজেদের ঘরের মাঠে ইস্টবেঙ্গলের এগেনস্টে গোল করতে পারেনি। তো আজকের ম্যাচটাও গোললেস ড্রতেই শেষ হলো। দুটো ফিক্সচার ড্র হয়েছে, একটা ফিক্সচার ইস্টবেঙ্গল জিতেছে 3টে ম্যাচের মধ্যে 3টে সিজনে। এবার ব্যাপারটা হচ্ছে আজকের এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য ডেফিনেটলি ইটস আ ব্যাড ডে ইন অফিস, কারণ সব রকম চেষ্টা ইস্টবেঙ্গল করেছিল উইথ অল দ্য নেগেটিভিটিস। আমি বলবো যে যত প্রবলেমস রয়েছে, যত হার্ডেলস রয়েছে, সবটা কাটিয়ে উঠে ইস্টবেঙ্গল যে অ্যাপ্রোচটা দেখাতে পেরেছিল, স্পেশালি আমি বলবো ফার্স্ট হাফটা একটা সময় অবধি ইস্টবেঙ্গলের একতরফা খেলা হয়েছে। যা কিছু করেছে ইস্টবেঙ্গল, প্রেসার ওয়াজ অ্যাট দ্য টপ। যে জায়গা থেকে গোল মিস হয়েছে, যে জায়গা থেকে কোথাও আনলাকি ফ্যাক্টরগুলো সামনে এসেছে, সেখানে কোথাও ইস্টবেঙ্গল ম্যাচটাকে সেট করতে পারতো। কিন্তু সেকেন্ড হাফটা আমি বলবো যে ব্যালেন্সড, এবং কিছু কিছু ক্ষেত্রে মুম্বাই অনেক অ্যাডভান্স ফুটবল খেলেছে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ভাগ্য আবারও খারাপ হয়ে দাঁড়ায়। রেফারিং ডিসিশন নিয়ে ডেফিনেটলি প্রশ্ন তো উঠবেই, প্রতি ম্যাচেই ওঠে কম বেশি, আজকেও উঠবে, সেটা নিয়ে তো কথা বলতে হবে। এবং তার পাশাপাশি ম্যাচটা এবং অবশ্যই আগামীকাল রয়েছে মিনি ডার্বি, অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ভার্সেস মোহনবাগান। ম্যাচটা মোহনবাগানের জন্য ভীষণ ভাইটাল একটা ম্যাচ হতে চলেছে, কারণ টেবিলের বটম লাইনে যে টিমগুলো রয়েছে না, তাদের আর এই মুহূর্তে হারানোর কিছু নেই। তারা যা কিছু এখান থেকে পাবে সেটাই তাদের জন্য গেন। তো সেটা মোহামেডান স্পোর্টিং একটা মরণ কামড় দিতে পারে মোহনবাগানের বিরুদ্ধে। মোটামুটি একটা রিদিম মোহামেডান স্পোর্টিংয়ের ভালো চলছে, রিসেন্টলি কিছু ভালো ম্যাচ খেলেছে। মাঠের বাইরে যা অবস্থা হোক না কেন, মাঠের মধ্যে কিন্তু মোহামেডান স্পোর্টিং কিছুটা ডিফারেন্ট নিজেদের ক্যারেক্টার শো করতে পারছে। তো কালকের ম্যাচটা মোহনবাগানের জন্য আমি বলবো যে মোহনবাগানের জন্য টাফ ম্যাচ, কারণ তুমি যখন টপ পজিশনে রয়েছো, সেখানে দাঁড়িয়ে প্রেশার একটা বটম টিমের থেকে অনেক হাই, এবং আমি বলবো যে 10 to 20 টাইমস একটা হাই প্রেশার নিয়ে মোহনবাগান নামবে, কারণ নিজের ফার্স্ট বয়ের যে তকমা রয়েছে সেটা ধরে রাখাটা অনেক বেশি চ্যালেঞ্জ দেন দ্য লাস্ট বয়। তো অবশ্যই এই দুটো ম্যাটার নিয়ে কথা বলবো, মানে দুটো পার্টিকুলার ম্যাচ নিয়ে কথা বলবো। প্রথমে অবশ্যই যে ম্যাচটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে, সেই ম্যাচটা নিয়ে একদম ডিটেলসে ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে শেয়ার করা যাক, কারণ দুটো টিমের কাছে আজকের ম্যাচটা মাস্ট উইন গেম ছিল। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমি বলবো না যে ম্যাচটা জিতলে বিরাট কিছু একটা পাওনা হয়ে যেত, 20 পয়েন্টসে যেত। ইস্টবেঙ্গল 11 থেকে 10 নম্বরে উঠেছে, 10 নম্বরেই উঠে আসতো। পাঞ্জাবের সাথে পয়েন্টটা সমান হতো, কিন্তু পাঞ্জাব মোস্ট প্রবলি বোধহয় দুটো ম্যাচ কম রয়েছে। কিন্তু চেন্নাই এফসি থেকে ইস্টবেঙ্গল অলরেডি এক ম্যাচ কমেই সমান পয়েন্টে গেছে, এমনিতেই 10 পয়েন্টস, 10th পজিশন, জিতলেও 10th পজিশনে আসতে পারতো। কিন্তু মুম্বাই সিটি এফসি জিততে পারলে নিজেদের টপ 6-এ থাকার যে জায়গাটা, সেটাকে আরেকটু শক্তপোক্ত করতে পারতো। কারণ সব থেকে বেশি যে জায়গাতে চ্যালেঞ্জ হচ্ছে, খেলা হচ্ছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে পজিশন 4 থেকে পজিশন 8 অবধি। এই জায়গাতে টিমগুলো জাস্ট 4 পয়েন্টের গ্যাপে রয়েছে, এবং সবার কিন্তু ম্যাচ সমান নেই। 16, 17, 18, 19 এরকম ম্যাচের মধ্যে রয়েছে। তো যে কেউ আগামী দিনে কয়েকটা ম্যাচ ভালো খেলতে পারলে কিন্তু, আর কারো যদি স্লিপ হয়ে যায়, এই যে যেমন মুম্বাই সিটি এফসি, আমি বলবো যে এই পজিশনে থেকে নিজেদের ঘরের মাঠে পয়েন্ট স্লিপ করলো, কোথাও ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এই ম্যাচগুলো। ম্যাচের যেগুলো মেন টকিং পয়েন্ট রয়েছে, তার মধ্যে ইস্টবেঙ্গলের ডেফিনেট যে অ্যাপ্রোচ ছিল, আমি সিরিয়াসলি বলছি, কারণ টিমটা এই মুহূর্তে মিনি হসপিটাল হয়ে গেছে। স্টার্টিং 11টার দিকে যদি একবার কেউ চোখ বোলায়, তাহলে দেখবে বেঞ্চে যে কটা প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে, তারা কিন্তু সেইভাবে টিমের যে মেন যে স্কোয়াডটা, মেন যে কোর, যে নিউক্লিয়াস, তার কিন্তু বেশিরভাগ সময়ের পার্ট নয়। তো কোথাও একটা বিরাট বড় সমস্যা অস্কার ব্রুজোর কাছে ছিল, যে এই 11টা প্লেয়ার বা স্পেশালি আউটফিল্ডে 10টা প্লেয়ার, এরা যদি কেউ ক্লিক না করে, তাহলে আমি রিপ্লেস কাকে দিয়ে করব, বেঞ্চ থেকে কাকে নিয়ে আসবো, কে এসে আমার সেই এক্স ফ্যাক্টর হতে পারে। এটা কিন্তু অস্কার ব্রুজোর হাতে আজকে ছিল না, অর্থাৎ তাকে যা কিছু করতে হতো এই 11টা প্লেয়ারকে দিয়েই করতে হতো। এবং সেটা ইস্টবেঙ্গলের প্লেয়াররা শুরু থেকে শো করতে পেরেছে, যে কোচের একটা ফেথ, কোচের একটা ভরসা, কোচের একটা কোথাও, কোচ যে নিজেও একজন ডেসপারেট মাইন্ডেড কোচ, সেটা প্লেয়াররা শো করতে পেরেছে। রিচার্ড সেলিসের কথা বলবো, বিষ্ণুর কথা বলবো,
মহেশের কথা বলবো, এই প্রত্যেকটা প্লেয়ার নিজেদের মোর দেন 100% দেওয়ার চেষ্টা করছিল। দুটো উইং থেকে নন্দা বা নিশু কুমার কন্টিনিউয়াসলি আসছিল ডিফেন্সে। লালচুংনুঙ্গা ওয়াজ এক্সেপশনাল। হেক্টর ইউসতে আমি বলবো ফিটনেসের প্রবলেম লক্ষ্য করা গেছে, কিন্তু যেহেতু টিমে আর কোনো প্লেয়ার নেই, তাকে খেলতে হবে, এই জায়গা থেকে যে একটা টপ লেভেল অফ আর্জেন্সি একটা সিনিয়র প্লেয়ার দেখানোর দরকার, সেটা আজকে হেক্টর ইউসতে দেখাতে পেরেছে। সৌভিক চক্রবর্তী রেগুলার বেসিসে ভালো খেলে, অন্যতম সেরা একজন বাঙালি প্লেয়ার লাস্ট অন্তত 10 বছরে, সেই পারফরমেন্সটাও দেখাতে পেরেছে। দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস কিছু কিছু ক্ষেত্রে পুয়ার ফিনিশিং, আর কিছু ক্ষেত্রে আমি বলবো যে আজকে ওর লাকটা ফ্যাক্টর ছিল। যে দুটো শট ইস্ট বেঙ্গলের পোস্টে হিট করেছে, সেই দুটো শটই কিন্তু ছিল দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসের মাথা আর পা থেকে। তো এই জায়গা থেকে যখন একটা টিম এতটা নেগেটিভিটিসকে পাস কাটিয়ে এত ভালো ফুটবল খেলছে, এবং যখন রেজাল্ট নিজেদের ফেভারে নিয়ে না আসতে পারছে, তখন কতটা মনের দিক থেকে তারা ডাউন থাকবে আমি সিরিয়াসলি জানি না। বাট যে পজিটিভিটিটা শো করতে পেরেছে ইস্টবেঙ্গল প্লেয়াররা, সেটা কোথাও পরবর্তী ম্যাচে এই প্লেয়ারদেরকে কিন্তু ডেফিনেটলি বুস্ট দেবে। এবার ব্যাপারটা হচ্ছে মুম্বাই সিটি এফসিকে কেন এত ম্যাড়মেড়ে লাগছে, আমি বলবো তার সব থেকে বড় রিজন হচ্ছে যে মাঝ মাঠে আমরা লাস্ট সিজনে আপুইয়াকে যে রোলটা প্লে করতে দেখতাম, বা একটা সময় অবধি গ্রেগ স্টিওয়ার্ট আপুইয়া, এই যে একটা কম্বিনেশন মাঝ মাঠে বলটা হোল্ড করতো, প্রপার ডিস্ট্রিবিউট হতো, এটার একটা বিরাট বড় মিসিং আমি অন্তত দেখতে পেয়েছি। জন টোরাল ডেফিনেটলি একজন ভালো মিডফিল্ডার, বাট ও যে পজিশনের প্লেয়ার, সেই পজিশনে ও কিন্তু খেলছে না। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা আমার মনে হয় যে সব থেকে একটা ল্যাকিং জায়গা, সেটা হচ্ছে দুটো সাইড ব্যাক। এই দুটো জায়গা থেকে লাস্ট সিজনের কথাও যদি আমরা ধরে নিই, তাহলে রাহুল ভেকে, আকাশ মিশ্রা, বা তার আগের সিজনেও তাই, এই দুটো প্লেয়ার কিন্তু সিরিয়াসলি বলছি নিজেদের টপ লেভেলে পারফরমেন্স দিয়ে টিমকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছিল। সেই জায়গাতে আমি বলবো যে এই সিজনে ক্রমাগতভাবে দুটো সাইড ব্যাক, তারা ডিফেন্সিভলি ভালো, কিন্তু তারা অ্যাটাকে এতটা কিন্তু পার্টিসিপেট করতে পারছে না। বাট তার থেকেও আমার মনে হয় যে সব থেকে যেটা নেগেটিভ হয়ে গেছে মুম্বাই সিটি এফসির পারফরমেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে লালিয়ানজুয়ালা ছাংতের অফ ফর্ম। লাস্ট দুটো সিজন বা লাস্ট আড়াইটা সিজনে ওর চেন্নাই থেকে মুম্বাই জয়েন করার সময় থেকে ছাংতে ওয়াজ এক্সেপশনাল। ওর নিজের ফর্ম, ওর গোল স্কোরিং এবিলিটিস, ওর অ্যাসিস্টের ক্ষমতা, ওর থ্রু বাড়ানো, ওর সেট পিস নেওয়া, হি ওয়াজ অ্যাট হিজ টপ, সিরিয়াসলি বলছি। বাট এই সিজনের শুরু থেকে কমপ্লিটলি একটা ডাউনফল ওর ফর্মের মধ্যে এসেছে, এবং সেটা কোথাও মুম্বাই সিটি এফসিকে সাফার করাচ্ছে। দেখো, মুম্বাই সিটি এফসি যদি পজিশন দেখা হয়, ম্যাচের নিরিখে যদি পয়েন্টস দেখা হয়, বা মোটামুটি যে রিদিমটা সেটাও দেখা হয়, তাহলে কিন্তু যে কেউ বলবে ঠিকই তো আছে, মুম্বাই সিটি এফসি খুব একটা তো খারাপ খেলছে না। বাট দিস টিম ইজ মুম্বাই সিটি এফসি। লাস্ট পার্টিকুলার 4টে সিজনে 4টে ট্রফি, দুবার লিগ শিল্ড, দুবার আইএসএল কাপ। তো কোথাও মাথায় রাখতে হবে যে টিমটা লাস্ট 4টে সিজনে 8টা আইএসএল টাইটেলসের মধ্যে 4খানা টাইটেল নিজেদের নামে করতে পেরেছে, এবং তাদের ধারে কাছে কেউ নেই, শুধুমাত্র তারপরেই মোহনবাগান রয়েছে, যাদের 2টো রয়েছে, বাকিরা কেউ ধারে কাছে নেই। তো সেই টিমটার পারফরমেন্সের যে এক্সপেকটেশনটা থাকবে আমাদের মাথার মধ্যে, সেটা কিন্তু মুম্বাই সিটি এফসি শো করতে পারছে না। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যেভাবে ইস্টবেঙ্গল শুরু করেছিল, ফার্স্ট হাফে যদি ইস্টবেঙ্গল 1-0 লিড নিতে পারতো, আমার মনে হয় ইস্টবেঙ্গল কিন্তু এই ম্যাচটা 3 পয়েন্ট নিয়ে মুম্বাই থেকে ফিরে আসতে পারতো। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে রেফারিং কিছু ব্লান্ডার্স। 1 নম্বর হচ্ছে দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসের যে হ্যান্ডবল, রেফারি ইয়েলো কার্ড বার করতে অনেকটা সময় লেগে গেছিলো। হয়তো অ্যাসিস্ট্যান্ট রেফারি যিনি ছিলেন তার সাথে আলোচনা হচ্ছিল যে এটা কতটা ইন্টেনশনাল ছিল বা কতটা আনইনটেনশনাল ছিল। কিন্তু আমার মনে হয় যে ন্যাচারালি আমরা ওয়ার্ল্ড ফুটবলেও দেখি যে বক্সের মধ্যে যখন বলে হাতটা এই লেভেলে যাচ্ছে, তখন অনেক সময় ইয়েলো কার্ড হয়। বা অনেক সময় মনে করেন যে রেফারিরা যে বডির সাথে যেহেতু হাতের একটা মোশন একইভাবে যায়, তো সেই ক্ষেত্রে কাউকে ইয়েলো কার্ডটা নাও দেখানো যেতে পারে। এবং সেটা যদি বিশেষ করে ভিআরে এটা চেক হয় যে ওটা আনইনটেনশনাল ছিল, হাতটা চলে গেছে অটোমেটিক ওয়েতে, তখন সেখানে ছাড় দেওয়া হয়। কিন্তু ওই ক্ষেত্রে ওটা ইয়েলো কার্ডই ছিল, কারণ দেখে মনে হয়েছে হাতটা পরিষ্কারভাবে আগে থেকে ছিল। যাই হোক, সেই ক্ষেত্রে আমি বলবো যে প্লেয়ারের খুব একটা দোষ কিছু নেই, কারণ আমরা স্বয়ং যাকে ভগবান বলে মনে করি তারই একটা হ্যান্ড অফ গড গোল রয়েছে। বাট স্টিল ঠিক আছে, চলো এটাকে ইগনোর করা যাবে। বাট সেকেন্ড যে জায়গাটা, যে ইনসিডেন্টটা ঘটেছে, সেটা হচ্ছে নন্দকুমার শেখর একদম বক্সের মাথার ওপর দাঁড়িয়ে বলটা হাতে লাগালো, এবং যেটা জন টোরালের একটা ভালো বল মুম্বাই সিটি এফসি বক্সের মধ্যে পেতে পারতো, এবং সেখান থেকে একটা গোল স্কোরিং অপরচুনিটি তৈরি না হোক, অন্ততপক্ষে সেটা গোল
মুখী বলটা যাচ্ছিল, আমার মনে হয় যে ওই জায়গাতে ঠিক আছে, পেনাল্টি তো ডেফিনেটলি না, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, যেহেতু যে ফাউলটা করেছে ন্যাচারালি হ্যান্ডেল দ্য বল, সেটা ফাউলের মধ্যে ধরা হয়। যার ফাউলটা হয়ে, যে ফাউলটা করেছে হাতে বল লাগিয়ে, সে যেহেতু বক্সের বাইরে ছিল এবং মোটামুটি ওটা লাইনের মধ্যেই ছিল, আমি ধরে নিচ্ছি যে ওটা পেনাল্টির মতো সিচুয়েশন ছিল না, যেহেতু প্লেয়ার বাইরে ছিল। বাট দ্যাট ইজ আ রেড কার্ড, আমি সিরিয়াসলি বলছি, দ্যাট ইজ আ রেড কার্ড। এটা আমরা ওয়ার্ল্ড ফুটবলেও দেখি, বাট আমি জানি না কেন এখানে রেফারি ইয়েলো কার্ড দেখিয়ে শুধুমাত্র সাবধান করে রেখে দিলেন নন্দকুমার শেখরকে, বাট এটা রেড কার্ড অফেন্স। এই ধরনের রেফারিং যে ডিসিশনের মিস্টেক বা ব্লান্ডার, সেটা আমরা প্রতি ম্যাচে দেখছি। গতকালের ম্যাচটায় যদি দেখি তাহলে দুটো খুব বড় ইনসিডেন্ট। এক হচ্ছে একদম খেলার শুরুর কয়েক মিনিটের মধ্যে, 90 মিনিটের খেলা 20 মিনিটের মধ্যে একটা রেড কার্ড, সেটা কয়েক মিনিটের মধ্যে বলা যায়। সেই রেড কার্ডটাও আমি বলবো যে টু হার্টস। অবশ্যই অফ দ্য বল ফাইট হয়েছিল, বাট স্টিল যে এতটা আর্লি মিনিটসে আমার মনে হয় যে ইয়েলো কার্ড দেখিয়ে সাবধান করা যেত, লাস্ট ওয়ার্নিং দেওয়া যেত, তারপরে একটা সিম্পল ফাউলেও কিন্তু তাকে সেকেন্ড ইয়েলো কার্ড দেখানো যেতে পারতো। বাট ডিরেক্ট রেড, দ্যাট ওয়াজ টু মাচ হার্টস। আর দ্বিতীয় যে ইনসিডেন্ট, সেটা হচ্ছে নিজেদের প্লেয়ারদের মধ্যে মারামারি। খুব রেয়ার দেখতে পাই, এই সিজনে আইএসএলে দুবার দেখতে পেয়ে গেলাম। একবার মহামেডান স্পোর্টিংয়ে দেখতে পেয়েছি, অ্যালেক্সিস গোমস করেছিল, কালকে নোয়া সাদৌই আর আদ্রিয়ান লুনার দেখতে পেলাম। যাই হোক, এই ধরনের ইনসিডেন্ট কখনোই কাম্য না, বাট স্টিল এটা বোঝায় যে ড্রেসিং রুমের যে পরিবেশ রয়েছে সেটা কিন্তু সবসময় টিমের ঠিক থাকে না। কেউ নিজের যে ইমোশনস রয়েছে বা নিজের যে অ্যাঙ্গারটা রয়েছে সেটাকে কন্ট্রোল করতে পারে, কেউ পারে না, সেটা কালকে আমরা দেখেছি। তো যাই হোক, এই সিজনে এই রেফারিং ব্লান্ডার চলছে। এর আগে বোধহয় একটা ইনসিডেন্ট আমার মনে পড়ছে, মোস্ট প্রবলি আরমান্দো সাদিকুর হবে। আরমান্দো সাদিকুকে রেড কার্ড দেখানো হয়েছিল, তারপর যখন রেফারি কমিটির কাছে অ্যাপিল করা হয় উইথ অল প্রুফস, ডকুমেন্টস এটসেট্রা, তখন সেই রেড কার্ডটা কিন্তু উইথড্র হয়ে ইয়েলো কার্ডে কনভার্ট হয়ে যায়। তো এই ধরনের ঘটনাও কিন্তু ঘটেছে। সো এটা মাথায় রাখতে হবে যে ভুল কিন্তু হচ্ছে, মিস্টেক্স হচ্ছে। বাট ঠিক আছে, অনেক সময় অনেকে বলে যে হিউম্যান এররে 15% অবধি মেনে নেওয়া যায়, কিন্তু সেই 15% আমার মনে হয় যে শেষের ইনটা উড়ে যাচ্ছে, এটা 50তেই আমরা চলে যাচ্ছি, যে হিউম্যান এরর আমাদের বিশেষ করে রেফারিং এরর 50%-এ রিচ করে যাচ্ছে। তো সিরিয়াসলি বলছি, এটা আমাদের ইন্ডিয়ান ফুটবলকে কখনোই কিন্তু সামনের দিকে এগিয়ে দেবে না। এই জিনিসটা মেনে নেওয়া যায় না। প্রচুর টিম কিন্তু সাফার করছে, কখনো না কখনো কেউ না কেউ সাফার করছে। যারা যেদিনকে সাফার করছে তারা সেদিনকে কথা বলে, যারা যেদিনকে সাফার করে না সেদিনকে কথা, ঠিক আছে, ছাড়ো, বাদ দাও। এরপর যে বিষয়টাতে ঢুকবো সেটা হচ্ছে যে এর পরে ইস্টবেঙ্গলের আর কি বাকি থাকলো, লাস্ট যে কটা ম্যাচ পড়ে রয়েছে সেখানে হাইয়েস্ট লেভেল অফ অ্যাপ্রোচ কী হবে। অস্কার ব্রুজোর যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ডাকাবুকো মেন্টালিটি। কতটা তিনি কি অ্যাচিভ করতে পারবেন তার থেকেও বড় কথা, তিনি যে দিনটাতে যে ম্যাচটা হচ্ছে, যে ইভেন্ট হচ্ছে, সেটাকে তিনি পুরোপুরিভাবে উপভোগ করতে চান। এই জিনিসটা আমি কোথাও তার কোচিং মেন্টালিটির মধ্যে সিরিয়াসলি দেখতে পাচ্ছি। অ্যান্ড স্পেশালি যে প্লেয়ারটাকে আমার যথেষ্ট ভালো লেগেছে এত কম সময়ের মধ্যে, সেটা হচ্ছে রিচার্ড সেলিস। কোথায় ছিলে ওস্তাদ, তুমি কোথায় ছিলে? সিরিয়াসলি হি ইজ আ ভেরি গুড প্লেয়ার, বাট কোথাও ওর প্রপার যে সেই হেল্পটা লাগবে, এবং অবশ্যই ওর ওপরে টিমের ভরসা থাকতে হবে। লঙ্গার টাইমের জন্য ওর ওপর ইনভেস্টমেন্ট করতে হবে। ওকে লং টাইমের জন্য ইস্টবেঙ্গল যদি রাখে, আমার মনে হয় ইস্টবেঙ্গল সেই ক্ষেত্রে লাভবান হবে। আরও কিছুটা সময় গেলে ওর যে শুটিং এবিলিটিসগুলো রয়েছে বা গোল স্কোরিংয়ের ক্ষেত্রে আরও যে একটা কোথাও ঝাঁঝ রয়েছে, আমার মনে হয় বাড়বে। প্লেয়ারটার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, সেই স্কিল রয়েছে, প্লেয়ারটা সিরিয়াসলি টপ লেভেলের। অ্যান্ড যে জিনিসটা আমি অ্যাড করতে চাইবো এই লাস্ট পার্টটাতে এই ম্যাচের রিভিউর ক্ষেত্রে, সেটা হচ্ছে মহেশ নাওরেম সিং। মহেশ যে জায়গাতে খেলছে, নিজের অনভ্যস্ত জায়গাতে খেলছে এবং মানিয়ে নিচ্ছে। আমরা কোথাও একজন ভালো মিডফিল্ডার পেতে চলেছি, আমরা পেতে চলেছি, সিরিয়াসলি বলছি। মহেশকে অ্যাজ আ উইঙ্গার একটা ব্লিস্টারিং ফর্মে আমরা এর আগে দেখেছি, বাট মহেশকে মিডফিল্ডার হিসাবে যথেষ্ট কুল লাগছে, কাম লাগছে, কম্পোজড লাগছে। ওর বল রিসিভিং, স্ন্যাচিং, বল ডিস্ট্রিবিউশন এবং অবশ্যই অপোনেন্টকে প্রপার ওয়েতে রিড করা, এটা কিন্তু মহেশ করতে পারছে। যেটা আমি বলবো যে অস্কার ব্রুজো কোথাও ইন্ডিয়ান ফুটবলকে বা ইস্টবেঙ্গলকে একটা গিফট দিয়ে গেলেন। জানি না তিনি কতদিন ইস্টবেঙ্গলের দায়িত্বে থাকবেন বা কতদিন তিনি ইন্ডিয়ান ফুটবলে কোচিং করবেন, বাট কোথাও মহেশকে নতুন পজিশনে, নতুন অবতারে তিনি কিন্তু দিয়ে গেলেন,
যার লাভটা আগামী দিনে ইস্টবেঙ্গল তো ডেফিনেটলি পাবে। ইন্ডিয়ান ফুটবলে যদি কোনোদিনও মহেশ ক্লাব সুইচ করে বা ন্যাশনাল টিম আবারও কল পায়, আমার মনে হয় যে অন্যান্য কোচের হাতে বা কোথাও ফ্যানেদের কাছেও কিন্তু মহেশ একটা নতুনভাবে ধরা দেবে। আমার সিরিয়াসলি ওর পজিশন চেঞ্জটা এবং সেখানে মানিয়ে নেওয়া, ভালো ফুটবল খেলা, এটা আমার মন থেকে সিরিয়াসলি খুব ভালো লেগেছে। লাস্ট যে টপিকটাতে ঢুকবো সেটা অবশ্যই আগামীকালের মিনি ডার্বি, যাকে আইএসএল বা বহু জায়গা থেকে কলকাতার ডার্বি বলা হচ্ছে, বাট এটা আমরা ছোটোর থেকে তো মিনি ডার্বি নামেই জানতাম। ওয়েল হোয়াট এভার, ডার্বি হচ্ছে, চলো এত বছরের পুরনো দুটো ক্লাব, একই শহরের দুটো ক্লাব, তারা যখন মুখোমুখি হবে ডার্বি বলা হয় ন্যাচারালি। কিন্তু আমাদের এখানে কলকাতা ডার্বি মানে আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান এই দ্বৈরথটাকে জেনে এসেছি, যেটা 100 বছরের উপর ধরে লিগ্যাসি বহন করে চলেছে। মোহামেডান স্পোর্টিং কখনোই টপ টিয়ারের স্টেবল থাকেনি এর আগে, সেই কারণে হয়তো যে লাইমলাইটটা মোহামেডান মোহনবাগান বা মোহামেডান ইস্টবেঙ্গল ম্যাচের পাওয়া দরকার ছিল সেটা হয়তো এই ম্যাচটা পায়নি, সেই কারণে কোথাও একটা ইগনোরেন্সের জায়গা তৈরি হয়েছে। বাট স্টিল দিস ইজ আ বিগ ম্যাচ ইন টার্মস অফ দ্য সাপোর্টার্স। তাদের একটা বিরাট বড় ফ্যান ফলোয়িং রয়েছে দুটো ক্লাবের, তো সেই নিরিখে এটা একটা বড় ম্যাচ। কালকের এই বড় ম্যাচ থেকে আমাদের কী কী পাওনা হবে, তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যে চাপ, আবারও বলছি, মোহনবাগানের উপরে। কেন? তার একটাই রিজন, এবার এখানে কেউ আমাকে দুটো গালাগাল দিতে পারে যে টপ পজিশনে থেকে কিসের চাপ, খুব ইজিলি মোহামেডান স্পোর্টিংকে হারানোটা উচিত, ডেফিনেটলি উচিত। কিন্তু এই যে একটা প্রেশার যে ফার্স্ট বয় ইজিলি এই ম্যাচটা জিততে পারে, এর থেকে বড় প্রেশার কিছু নেই। কারণ আমি অ্যাটলিস্ট বিলিভ করি যে ফার্স্ট বয়ের পরবর্তী বছরে ফার্স্ট হওয়াটা সব থেকে বড় চ্যালেঞ্জ, কারণ তার উপরে সব রকমের প্রেশার থাকে, সব রকমের এক্সপেকটেশন থাকে, এবং অবশ্যই নিজেকে আরও বেটার সামনে নিয়ে আসা, নিজের আরও বেটার ভার্সনকে সবার সামনে এস্টাবলিশ করা, এর থেকে বড় প্রেশার আর কিছু হতে পারে না। যার একটা গতানুগতিক সিস্টেম চলছে, তার হারানোরও কিছু নেই, পেয়ে গেলে সব কিছু খুব ভালো। কিন্তু মোহনবাগানের কাছে স্পেশালি যে পজিশনে রয়েছে সেটা ধরে রাখা বা টাইটেল ধরে রাখা, এটা প্রেশার, চ্যালেঞ্জ, বিশেষ যে কোনো ক্লাবের ক্ষেত্রে এটা হয়। এবার কালকের এই ম্যাচটাতে মোহামেডান স্পোর্টিংয়ের বিরাট কিছু হারানোর নেই। মোহামেডান স্পোর্টিংয়ের বিভিন্ন রকম নন ফুটবলিং ম্যাটারে টিম ঘেঁটে রয়েছে। কোচ তিনি চলে যাচ্ছিলেন, তাকে কোনো রকমে ধরে রাখা গেছে, তিনি শেষ অবধি দায়িত্বে রয়েছেন। কালকেও হয়তো ডাগ আউটে তিনি বসছেন টিমকে নিয়ে, তবে আজকে তিনি প্রেস কনফারেন্সে ছিলেন না। মেহরাজউদ্দিন ওয়াডু তিনি প্রেস কনফারেন্সে ছিলেন। সম্ভবত কালকের ম্যাচে মেহরাজউদ্দিন থাকবে, বাট হ্যাঁ, আন্দ্রে চেরনিসবও থাকতে পারেন, যদিও তার সাথে এখনও অবধি সবটাই যে মিটে গেছে এটাও কেউ জোর দিয়ে বলতে পারছে না। বাট স্টিল ইনভেস্টরদের তরফ থেকে প্রেশার দেওয়া হয়েছিল যে আন্দ্রে চেরনিসবকে রাখতে হবে, কারণ তিনি ছাড়া এই মুহূর্তে কোনো গতি নেই এই টিমটার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন টিমে এতটা নেগেটিভিটি, তখন তারাও কিন্তু একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। মোহনবাগানের ক্ষেত্রে যেটা একটা বড় প্রবলেম সেটা হচ্ছে অ্যালবার্তো রড্রিগেজের না থাকা। কিন্তু আমার মনে হয় যে দীপেন্দু লাস্ট ম্যাচটা যেভাবে খেলেছে, যে পারফরমেন্স দীপেন্দু শো করেছে, দীপেন্দু একদম রাইট চয়েস হবে সেন্টার ব্যাকে কালকের ম্যাচে ফিট করার জন্য। রাইট ব্যাকে আশিস রায় ফিরে আসছে, তো দীপেন্দুর কাছে বড় পরীক্ষা। একটা ম্যাচে রাইট ব্যাকে প্রুভ করতে হচ্ছে, পরের ম্যাচে সেন্টার ব্যাকে খেলতে হচ্ছে। বাই দিস প্লেয়ার সিরিয়াসলি খুব ভালো, আমি বলবো যে ফিউচার রয়েছে। হি হ্যাজ আ ব্রাইট ফিউচার। সিরিয়াসলি ওকে দেখলে যথেষ্ট ভালো লাগে। আনাড়ি টাইপের প্লেয়ার একদমই না, খুব ঠান্ডা মাথার একজন ডিফেন্ডার, খুব মানে ফরওয়ার্ডদেরকে বা অ্যাটাকারদেরকেও নজরে রাখার চেষ্টা করে, খুব ক্লোজ মার্জিনে থাকার চেষ্টা করে, যেটা একজন ডিফেন্ডারকে কিন্তু অনেকটা মাইলেজ দেয় নিজের কেরিয়ারে ভালো ফুটবল খেলার জন্য। অ্যান্ড আরেকটা এখানে মোহনবাগানের ক্ষেত্রে আমার ইনপুটস দেওয়া রয়েছে, সেটা হচ্ছে লেটেস্ট একটা আপডেট, সেটা সুমিত রাঠিকে কিন্তু টিম ডিরেজিস্টার করে দিয়েছে। সুমিত রাঠিকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও হওয়া উচিত, যদি চাও তাহলে অবশ্যই আজকে কমেন্ট করে জানিও। এমার্জিং প্লেয়ার হওয়া থেকে এই ডাউনফল, মাঝখানে কী কী ঘটেছে, পরবর্তী ক্ষেত্রে সুমিত রাঠির জন্য আর কি ওয়েট করে রয়েছে, সবটা নিয়ে কথা বলবো। যদি মনে হয় যে হ্যাঁ দরকার, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার বদলে কিন্তু একজন প্রসপারিং প্লেয়ার, একজন অ্যাসপায়ারিং প্লেয়ার, একজন সিরিয়াসলি প্রমিসিং প্লেয়ার সালাউদ্দিন, তাকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে। সিরিয়াসলি প্লেয়ারটা কিন্তু উইংয়ে খুব ভালো। আমার মনে হয় যে এই ক্ষেত্রে দুটো উইংয়ে যেহেতু খেলতে পারে, তো অপশনস কিন্তু অবশ্যই কোচের হাতে বাড়বে। কিন্তু কালকের ম্যাচের জন্য পজিটিভ দিক কী কী? এক নম্বর হচ্ছে মোহনবাগানের এই মুহূর্তে দাঁড়িয়ে সব রকম বাধা অতিক্রম করেও ভালো ফর্মটা। সেকেন্ড থিং হচ্ছে যে ইন্ডিয়ান প্লেয়াররা ফর্মের মধ্যে রয়েছে। ফরেন প্লেয়াররা, বিশেষ করে ফরওয়ার্ডদের ক্ষেত্রে কেউই কিন্তু খুশি হতে পারছে না যে সে রিদিমটা নেই,
সেই যে একটা প্রপার জায়গা যে বাকি দলের ফরওয়ার্ডদের মানে বাকি দলের বিদেশি প্লেয়ারদের দেখো কত সুন্দরভাবে প্রতি ম্যাচে এত এত গোল করে দিচ্ছে, মোহনবাগানে এত খরচা করার পরে গোলটা হচ্ছে না। এই জায়গাটার থেকে আমি বলবো যে ইন্ডিয়ান প্লেয়াররা অনেক বেশি নির্ভরতা দিচ্ছে। মানে এখানে একটা জিনিস জাস্ট আমি যদি স্ট্যাটস তুলে ধরি তাহলে দেখব যে টিমের টপ স্কোরার হচ্ছে জেমি ম্যাকলারেন, টিমের সেকেন্ড যে স্কোরার তারা দুজন হচ্ছে ডিফেন্ডার শুভাশিস বোস এবং অ্যালবার্তো রড্রিগেজ। তো এই জায়গাটা কোথাও প্রুভ করে যে টিমে সবার কিন্তু কন্ট্রিবিউশনটা টপ লেভেল রয়েছে, বাট স্টিল যে কোনো টিমের ফ্যান তারা চাইবে যে আমার ফরওয়ার্ডরা সবথেকে বেশি পারফরমেন্স করুক, তারাই সবথেকে বেশি গোল করুক, কিন্তু সেটা মোহনবাগানে এই মুহূর্তে হচ্ছে না। যদিও টিমে সেই ক্ষেত্রে খুব একটা এফেক্ট পড়েনি, কারণ টিম গেম যার যেদিনকে দিন রয়েছে, যার যেদিনকে মানে মোটামুটি দায়িত্ব একটু বেশি হচ্ছে, সে সেদিনকে গোল করে ম্যাচ বার করছে। অ্যান্ড যেটা বিগ থিং আমি বলবো যে অ্যালবার্তো রড্রিগেজ বাদে বাকি সবাই এই মুহূর্তে ফিট রয়েছে, তন্দুরস্ত রয়েছে। অনিরুদ্ধ থাপার ব্যাপারটা আমি বাদ দিচ্ছি, হয়তো কালকে বেঞ্চে ফিরতে পারে, লাস্ট টাইমে কিন্তু ট্রেনিং যথেষ্ট হার্ড করেছে, বেঞ্চে হয়তো কালকে আমরা ওকে দেখতে পারি। বাট ফার্স্ট 11 একদমই এক্সপেকটেশন আমি অন্তত রাখছি না, কেউই রাখছে না, সেটা খুব আর্লি হয়ে যাবে। কিন্তু আশিক কুরুনিয়ান চোট কাটিয়ে ফিরেছে, গ্রেগ স্টুয়ার্ট ফিট রয়েছে, পেত্রাতস ফিট রয়েছে, আশিস রায় কার্ড সমস্যা কাটিয়ে ফিরে আসছে। তো টিম এই মুহূর্তে কিন্তু টোটালি ফিট, তন্দুরস্ত এবং মোহামেডান স্পোর্টিংকে ফেস করার জন্য রেডি। আর কালকের ম্যাচের জন্য মোহনবাগানের বেস্ট 11 কী হতে পারে? তো প্রথমে অবশ্যই গোলে ভিশাল কাইত, তাছাড়া আর কোনো উপায় নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁতের দাঁত চেপে লড়াই করে যাচ্ছে, 10খানা ক্লিন শিট, গোল্ডেন গ্লাভস অলরেডি ভিশাল কাইতের হাতে উঠে গেছে। আর কারোর পক্ষে মানে যে অবস্থাতে ভিশাল কাইত রয়েছে সেটাকে বিট করা সিরিয়াসলি ইম্পসিবল। তো গোল্ডেন গ্লাভস অলরেডি ধরে নেওয়া যায় যে ভিশাল কাইত জিতে নিয়েছে সেকেন্ড টাইমের জন্য। রাইট ব্যাকে আশিস রায়, দুজন সেন্টার ব্যাকে টম অলরেড এবং তার সাথে দীপেন্দু, লেফট ব্যাকে অবশ্যই ক্যাপ্টেন শুভাশিস বোস, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পেয়ারে অবশ্যই আপুইয়ার সাথে দীপক তাংড়ি। সিরিয়াসলি খুব ভালো খেলছে, ওর মধ্যে প্রচুর ইম্প্রুভমেন্ট এসেছে, বলটা পায়ে রাখতে শিখেছে এবং পাসিংটা ইম্প্রুভ করতে পেরেছে, যেটা এতদিন অবধি দীপক তাংড়ি ছিল না। এবং একটা জিনিস আমি বলবো যে স্পেশালি ওর মধ্যে ভালো হয়েছে, সেটা হচ্ছে কার্ড প্রোন প্লেয়ার ছিল, প্রচুর কার্ড কনসিড করতো, সেখান থেকে দাঁড়িয়ে টিম সাফার করতো। দীপক কিন্তু সেই জায়গা থেকে নিজেকে অনেকটা পরিবর্তন করেছে। এই সিজনে একবার চোখ বোলাও, দীপকের কার্ডের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে। এবং অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ড আমার মনে হয় কালকের ম্যাচটা গ্রেগ স্টুয়ার্টই স্টার্ট করবে, লেফট উইংয়ে লিস্টন ক্রসও, রাইট উইংয়ে মনভীর সিং এবং সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই জেমি ম্যাকলারেনের ক্ষেত্রে একটা জিনিস ছোট্ট করে বলবো যে এই সিজনে 3টে ডার্বি অলরেডি হয়েছে, ইস্টবেঙ্গলের সাথে 2টো, মোহামেডান স্পোর্টিংয়ের সাথে 1টা, এবং এই 3টে ডার্বিতে একজন কমন স্কোরার, অ্যান্সারটা সবাই জানে, জেমি ম্যাকলারেন। তো অপেক্ষা করে রয়েছে 4 নম্বর ডার্বিতে গোল করা। আমার মনে হয় যে রেকর্ড হয়ে যাবে, যদি কারোর মনে পড়ে যে এই রেকর্ড কারোর রয়েছে যে একই সিজনে যে কোনো 3 প্রধানের হয়ে 2টো ডার্বিতে 2টো ফিক্সচারে মানে 4টে ম্যাচে গোল করার রেকর্ড আমার অন্তত পক্ষে মনে পড়ছে না। যদি তোমাদের মনে পড়ে অবশ্যই কমেন্ট করে জানিও। 3 প্রধানের যে কোনো টিমের প্লেয়ার সে হতে পারে, যে অপোনেন্ট 2টো বড় টিমের বিরুদ্ধে 2টো লেগেই 4টে ম্যাচে গোল, যদি মনে পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কেউ না থাকে তাহলে যদি গোল করতে পারে কালকে ম্যাকলারেন, তাহলে একটা রেকর্ড ম্যাকলারেন কিন্তু সেট করে দেবে, যেটা বিট করা যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু টাফ হয়ে যাবে। সো অবশ্যই কালকের ম্যাচটা এনজয় করবো, তারপর সেই ম্যাচ নিয়ে কথা বলবো। এই ভিডিওটা এই অবধি, তোমরা এনজয় করতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।